AGT Live 24/7. আমাদের সিআইটিউ অফিস বিহারের সদস্য যারা রয়েছেন, শ্রদ্ধা জানাবেন। এলাকার মধ্যে যারা সিআইটিউ নেতৃত্ব রয়েছে তাদেরকে ধন্যবাদ করতে রয়েছেন। মাকে ফুল দিয়ে শ্রদ্ধাটা আবার জানিয়েছি। মহকুমার এলাকার মধ্যে যারা সিআইটিউ নেতৃত্ব, তখনকার দিনে 50 টাকা দাম আছে প্রথম, এবং এটাই কিন্তু গোটা ভারতবর্ষে আজকে যেটা বয়স্ক ভাতাটা তাদের নামান্তর হয়েছে। সেই বয়স্ক ভাতা কিন্তু একসময় ঠাট্টা হয়েছে, কি হয়েছে, আর এখন গিয়ে দেখা যায় নির্বাচনের সময় ভোট পাওয়ার জন্য এটা কিন্তু একটা ইস্যু হয়ে যায়, ঠিক কিনা? যেমন এক সময় 700 টাকা বামফ্রন্ট দিত, 700 থেকে 1000 টাকা, ওরা বলছে 2000 দেব। তারপর ক্ষমতা আসলো 2000 দেয় না, আপনারাই লড়াই করেছেন, বলেছে যখন 2000 টাকা দিতে হবে, শেষ পর্যন্ত 2000 টাকা দিতে বাধ্য হয়েছে। আমি দেখলাম, প্রশ্ন করে টানলাম এই কারণে, এই যে শ্রমজীবী গরিব পরিবারটির অবস্থাটা কি। এখন গিয়ে এই যে দিল্লির ইলেকশনটা কম্পিটিশন, যে বয়স্ক ভাতা কে কত দেবে, 3টা ইশতেহার শাসক দল প্রকাশ করেছে বিজেপি। প্রথম একটা ইশতেহার, তারপর যখন এটা পাল্টা আম আদমি পার্টি কংগ্রেস যখন বললো যে প্রথম যে বিজেপি ইশতেহারটা দিয়েছে বয়স্ক ভাতা, জল, স্কুলের ফেসিলিটি, এগুলি সম্পর্কে যা দিয়েছে, এরা এর থেকে 1 ডিগ্রি মানে সামনের দিকে এগিয়ে গিয়ে বিজেপি বলছে না আমি এত করে দেব। এখন গিয়ে দ্বিতীয় দফায় আবার ওই পার্টিগুলো বলছে না আমরা এর চেয়ে বেশি দেবো, আরো 200 টাকা করে বাড়িয়ে দিলে। কম্পিটিশন আমি লক্ষ্য করলাম। পরশু দিন আবার এটাকে ধর আম আদমি পার্টি বললো যে তারা যা বলেছে আমরা তো এটা দিতাম, আমরাই চালু করেছি, আমরাই লাগু করেছি, আমরা এটাকে আরো বাড়িয়ে দেব। আবার গতকাল না পরশু আবার বিজেপি আরেকটা বের করে বলছে না আমি এর চেয়ে বেশি দেবো। মানে কি, ভোট এসছে, সরকার ধরে রাখতে হবে, জনগণের দরকার আছে, ভোট ছাড়া জিততে পারবো না, কাজেই এটা ছাড়া জিতা সম্ভব না, কাজেই এখানে গিয়ে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে। কিন্তু তার আগে কিন্তু তাদের মস্তিষ্কে থাকে না, তার আগে মানুষ মরলো আর জীবিত আসবো, কি অবস্থা মানুষের ভাবার অবকাশ নেই, তারা ভাবেও না, চিন্তাও করে না। তাহলে যখন তাদের ভোটের দরকার তখন সেটা ভাবে। তো নাগরিকরা যদি সচেতন হয়, নাগরিকদের যদি সচেতন করা যায়, তাহলে কিন্তু একটা সরকারকে উচিত শিক্ষা দেওয়া যায়, যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে থাকে। তো সেই নাগরিকদের সচেতন করবে কে? এই সচেতন করতে হয় আমাদের, কারণ নাগরিকদের সচেতন করে বামপন্থীরা, ওই আমি যে কথাটা বললাম, এমন একটা রাজনীতির সঙ্গে যুক্ত, যে রাজনীতিটা মানুষকে সঠিক রাস্তাটা দেখা, শত্রু মিত্রের চিনতে সাহায্য করে। এবং সেই রাজনীতিটা ছাড়া আমরা ধরুন ট্রেড ইউনিয়ন করি, বিভিন্ন সংগঠন করি, আক্রমণটা কিসে? আক্রমণ তো রাজনৈতিক আক্রমণ। কারণ পঞ্চায়েত থেকে কেন্দ্রের সরকার পর্যন্ত কে চালায়? রাজনৈতিক দল। তো রাজনৈতিক দলের ভাবনা চিন্তা এটা সরকারি সিদ্ধান্তে রূপান্তরিত, ঠিক কিনা? কারণ কোন রাজনৈতিক দলের লোক ছাড়া কি পঞ্চায়েত চলে, মিউনিসিপ্যালিটি চলে, রাজ্য সরকার চলে, কেন্দ্রের সরকার চলে? কিচ্ছু চলে না। তাহলে যেই সরকারটা প্রশ্ন হলো, এটা আপনি যেই রাজনীতি আপনাকে শোষিত করে, লাঞ্ছিত করে, বঞ্চিত করে, ঠকায়, এর বিরুদ্ধে যদি আপনি বিকল্প একটা কথা নিয়ে রাজনীতি নিয়ে যান, তখন ওইটাকে এটা রাজনৈতিক আক্রমণ। আর অদ্ভুত ঘটনা, তুমি আক্রমণটা করছো রাজনৈতিক আক্রমণ। তোমার পার্টির রাজনৈতিক সিদ্ধান্ত সরকার চালায়, তোমার পার্টির রাজনৈতিক সিদ্ধান্তের জন্য শ্রমজীবী গরিব মানুষগুলো লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, শোষিত, তারা ক্ষতিগ্রস্ত। এটাকে মোকাবিলা করার জন্য যদি একটা ভালো কথা বলি, এটা রাজনীতি বললে 1000 বার এই রাজনীতি করবো, 1000 বার এই রাজনীতি করবো। যেই রাজনীতি আমাকে পথ দেখায়, যে রাজনীতি আমাকে সঠিক দেশে নিয়ে যায়।
লক্ষ্য করবেন আপনারা যখন এই যে কিছুদিন আগে দেখবেন ইয়েতে এখানে বিতর্ক তৈরি হয়েছিল যে ডাক্তার মহিলাটা যে মারা গেল নীলরতন ক্যালকাটায়, দেখবেন বিতর্ক যে আন্দোলনটা বললো যে এগুলি বামপন্থীদের চালাকি, পেছন থেকে বামপন্থীরা রাজনীতিগতভাবে আন্দোলনটা চালায়। আচ্ছা বলুন তো, একটা মহিলা খুন হয়ে গেলেন ডাক্তার, এটার বিরুদ্ধে কথা বলা যদি রাজনীতি হয়, রাজনীতি তা আপনি দেখা যায়। তাই যে এটা ঠিক যে রাইট কথা রাজনীতিটা আমরা বলি। এই কাজল রায়রা যে সংগঠনটা করে গেছে এবং এই সংগঠনটা করার মধ্য দিয়ে কাজল রায়দের এই রাজনৈতিক অভিজ্ঞতা হয়েছে এবং রাজনৈতিক ভাবনাটা উন্নত হয়েছে। সেই রাজনৈতিক চিন্তা ভাবনার থেকে আক্রান্ত হোক, রক্তাক্ত হোক, ক্ষতিগ্রস্ত লোক কিন্তু জানতো যে শেষ কথাটা আমরা বলবো, শেষ কথা বলবো কৃষি ভিত্তিতে বলতো যে এই কারণে মিথ্যার উপর, অন্যায়ের উপর, অত্যাচারের উপর বেশি দিন টিকে থাকা যায় না। টিকতে গেলে সেখানে গিয়ে আপনাকে মূল যারা পথটা দেখায় তারাই শেষ কথাটা বলে। এই আদর্শ, এই নীতি, তাদের মনের জোর, তাদের মানসিকতা, তাদের এই বিষয়টাকে একটা জায়গায় উজ্জীবিত করেছে, একটা জায়গায় নিয়ে গেছে, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। এবং কাজল রায় আমি দেখতাম তার কিন্তু সংগঠন সম্পর্কে খুব দৃঢ় একটা মনোভাব ছিল। মাঝে মধ্যে কিন্তু একটু ওই যে শারীরিক কথা বলছিল, এটার পরে একটু নিজেকে গুটিয়ে নিয়েছিল। একদিন ডাকা হলো সিআইটিউ, আমি ডেকে নিয়ে এসেছিল, কাকি দিয়ে খবরটা পাঠিয়ে মনে নেই, এনে আমি আলাদা করে বসলাম যে টেইলার শ্রমিক ইউনিয়নটাকে আবার পুনরুজ্জীবিত করতে হবে। কারণ এটা শেষ হয়ে যাওয়ার পথে মানে একটা জেনারেশন যখন যায়, নিউ জেনারেশনটার মধ্যে যে কোনো কারণে হোক এখন একটু সুবিধাবাদী ঝোঁক তো তৈরি হয়েছে, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। তাকেই দায়িত্ব দিল, ডেকে এনে বলার বাবা শরীর খারাপ, তুমি ভুল করতেছো, শরীর খারাপ বলতে হবে না, যতক্ষণ পর্যন্ত এই নাড়াচাড়াতে থাকবো শরীরটা ভালো থাকবো। এবং তখন কিন্তু আবার কাজটা শুরু করেছেন এটাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য। টেইলারে তো আপনারা বুঝতেই পারছেন, এখন একটা সুট বুধ সেলাই করতে গেলে 350-400 টাকা মতো যায়, একটা শার্ট সেলাই করতে গেলেও বোধ 200-250 টাকার মতো নিয়ে নেয় এখন। তো এগুলো তো রেডিমেড গার্মেন্টস বাংলাদেশে যেখানে শ্রম খুব সস্তায় পাওয়া যায়, খুব কম পয়সা শ্রম পাওয়া যায়, সেই মার্কেটটাই ধরে গোটা পৃথিবীর যারা এই ধরনের ব্যবসায়ী তারা বাংলাদেশের মার্কেটটাকে বেছে নিয়েছে। এটা হলো শ্রমের মার্কেট। এখানে মেয়েদেরকে কাজ করিয়ে সারাদিনে 150-200 টাকা বাড়িতে নিতে পারে না, 250 টাকা বাড়িতে নিতে পারে না। এই যে বাংলাদেশে যারা রেডিমেড গার্মেন্টসে কাজ করে, এখান থেকে কিন্তু সেলাই করে এই যে যত সমস্ত কোম্পানির মাল দেখছেন বাংলাদেশের, কেন সস্তায় শ্রমিক পাওয়া যায়। সস্তায় শ্রমিক মানে ঠকানো যায়, তার প্রফিট বাড়ানো যায়, মুনাফা বাড়ানো যায়, এই কারণে এই জায়গাটা বেছে নেয়। তো এটা কারণটা কি? এটা কারণ অর্গানাইজেশন নেই, সংগঠন নেই, লড়াই নেই, আন্দোলন নেই, সংগ্রাম নেই। যদি সেই ধরনের সংগঠন, লড়াই, আন্দোলন, সংগ্রাম থাকতো এইভাবে কি ঠকাতে পারতো না। তাইলে এই যে কাজটা, এই কাজটা যে আমরা বেছে নিয়েছিলেন এবং এটার বিরুদ্ধে লড়াই কিন্তু করেছি আমরা, অনেকটি বিভ্রান্ত মুক্ত হয়েছে, শেষে বুঝতে পেরেছেন এটা ভুল পথ। এবং এই সমস্ত লড়াইয়ের মধ্য দিয়ে এই যে আজকে ধরুন শ্রমজীবী গরিব মানুষের যে সংগঠনটা বা আজকে যে পরিবর্তনটা এসছে, যাই কিছু এসছে, এই ত্রিপুরা তো একটা পরিবর্তন হয়েছিল, এটা কি এমনিতে হয়েছে? তার জন্য কিন্তু অনেক লড়াই হয়েছে। শঙ্কর দত্ত আলোচনা করছিলেন যে একটা সময় আপনারা জানেন বিড়ি শ্রমিকদের একটা বড় ধর্মঘট হয়েছিল এবং এটার মধ্যে স্টুডেন্টসরা ইনভলভ হয়ে গিয়েছিল। আবার পরিবহন শ্রমিকদেরও 1974 সালে একটা 28 দিনের ধর্মঘট হয়েছিল। এটা কিন্তু ত্রিপুরার যে পরিবর্তনের ক্ষেত্রে শ্রমজীবীদেরকে শক্তি মিত্র চিনার ক্ষেত্রে সাহায্য করেছে। কিচ্ছু দেয়নি, মিসাইল অ্যারেস্ট করে শ্রমিক নেতাদের ঢুকিয়ে দিয়েছে। আবার যারা হোয়াইট কালার মিডল ক্লাস, এরাও ওয়ার্কিং ক্লাসই, একটা ওয়ার্কিং ক্লাসের অংশ, যেহেতু তারা গায়ে গতরে পরিশ্রমের চেয়ে বুদ্ধিটা বিক্রি করে, এই কারণে আমি হোয়াইট কালার বলছি, বুদ্ধি। এবং সেখানে আমাদের শিক্ষক কর্মচারীরা যারা, তারাও কিন্তু ওয়ার্কিং ক্লাসের একটা পার্ট বা একটা অংশ। এবং এই রাজ্যে কিন্তু তারাও একটা লড়াই করেছিলেন, সেই লড়াইয়ের মধ্যে কিন্তু এসছে। এই যে লাগাতার ধর্মঘট হয়েছিল,
তেমন কিছু পাইনি, কিন্তু পেয়েছি কি শত্রু চিনতে পেরেছেন লড়াইয়ের মধ্য দিয়ে, বন্ধু চিনতে পেরেছে। যারা সাহায্য করেছেন তারা বন্ধু, যারা এই আন্দোলনের বিরোধিতা করেছেন তারা শত্রু, এবং এটি তাদের অভিজ্ঞতা দিয়েছে। কারণ অভিজ্ঞতাই মানুষের জীবনের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক। এটার মধ্য দিয়ে, লড়াইগুলোর মধ্য দিয়ে তারা বাঁধতে বাঁধতে গিয়ে কিন্তু বামফ্রন্ট সরকারের জন্ম হয়েছিল, এবং বামফ্রন্ট সরকার আসাতেই তো এই রাজ্যের একটা পরিবর্তন, অনেক কিছু ঘটেছে। চটকল কাজ করত, চটকলের মধ্যে আমাদের ভালো সংগঠন ছিল, সেই চটকলের মধ্যে শুনছিলেন এখানে সাধারণ বসু বলার চেষ্টা করছিলেন। এবং এই ত্রিপুরা রাজ্য একটা জিনিস কি, একটা ভালো পরিবেশ পরিস্থিতি একরকম, আর যখন গিয়া আপনার অধিকারটা আক্রান্ত, আপনার ঘর আক্রান্ত, আপনার জীবিকা আক্রান্ত, চতুর্দিকে আপনি আক্রান্ত শাসক দলের দ্বারা, তখন কিন্তু মানুষের মধ্যে ঐক্য বেশি রক্ষা করা উচিত। ঐক্যটা রক্ষা না করে যদি ঐক্যটা যারা ভাঙতে চায়, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, আক্রান্ত মানুষগুলির ঐক্য চায়, সে ঐক্যটা যারা ভাঙতে চায় তারা কাকে সাহায্য করে? শাসক দলকে সাহায্য করে। এই ত্রিপুরা তো শুনছিলেন সাধারণ বসু একটা রেফারেন্স দিয়ে বলছিল এই জুট মিলের ঘটনা, এবং এখানেও কিন্তু একটা বিভ্রান্তির শিকার হয়েছিল, একটা অংশ বিভ্রান্ত হয়েছিল এবং অতি বামপন্থা ঝোঁকের দিকে গিয়েছিল। এবং অ্যাকচুয়ালি যে কী কারণ এগুলি নেই, অতি বামপন্থা একটা ঝোঁক তাদের মধ্যে তৈরি হয়েছিল। এবং এটা ফলশ্রুতিতে এখানেও কিন্তু আমরা কিছু ব্রিলিয়ান্ট ছেলে মেয়ে, যারা ব্রিলিয়ান্ট, একটা সময় ধরুন না একটা সঠিক পথে যদি থাকতো, সঠিক দিশায় যদি থাকতো, তারা তাদের শ্রমটাকে কাজে লাগালে কিন্তু, এবং সেখানে মানুষকে সংগঠিত করা, লড়াইটাকে শক্তিশালী করা, আন্দোলনটাকে শক্তিশালী করার ক্ষেত্রে একটা ভূমিকা নেওয়া যেত। এইখানেও দেখা যায় কিছু ব্রিলিয়ান্ট ছেলে মেয়ে সেখানে বিচ্ছিন্ন। এগুলি সময় সময় হয়, এগুলি সময়ে সময় হয়। কাজেই লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে মূল বিষয়টা হলো আপনাকে যেখানে যেই সংগঠনটা করেন সেখানে পথটা বেছে নেওয়ার জন্য একটা সঠিক রাজনৈতিক অবস্থান লাগে। এবং কাজল প্রায় এটাই কিন্তু তার দেখা গেল শুরুটা কিন্তু একটা অতি বামপন্থার ঝোঁকের ছিল, পরে কিন্তু আবার সঠিক বামপন্থাটাকে কীভাবে ধরে রাখতে হয় দুটো ভূমিকা লক্ষ্য করেছেন। একটা সাধারণ বসু বলেছে, আর একটা ওর ভাই বলেছে, দুটো, এবং দুইটার মধ্যে একটা লোকে যে অতি বামপন্থা রাজনীতিটা কি ক্ষতি করে সেটা তার নিশ্চয়ই একটু অভিজ্ঞতা ছিল। সেই অভিজ্ঞতা থেকে কিন্তু একটা ভুল পক্ষে লড়াই করেছেন চুটপুলির ভিতর। তা এগুলো কিন্তু যখনই একটা বিভিন্ন দিক থেকে ধরেন, এখন আজকে আমাদের দেশে যেটা চলছে, বা আমাদের রাজ্যে সংগঠনকে গড়ে তোলার প্রশ্নে মানুষের মধ্যে সংগঠনকে, ইউনিয়নের চিন্তা ভাবনাটাকে, সিআইটুর চিন্তা ভাবনাটাকে এবং পার্টির চিন্তা ভাবনাটাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ওনার সাধ্য অনুযায়ী কাজ করেছেন। এবং এর জন্যই আমরা আজকে কমরেড কাজল রায়কে আমরা স্মরণ করছি। আমাদের বর্তমান সময়ে আমাদের 35টি এফিলিয়েটেড ইউনিয়ন আছে, এবং আরো 2-3টি ইউনিয়ন আছে তারা এখনো এফিলিয়েশন পায়নি সিআইটু অল ইন্ডিয়া কমিটি। এই যে ইউনিয়নগুলো আছে, এই ইউনিয়নের মধ্যে বর্তমান সময়ে প্রায় 1 লক্ষের কাছাকাছি আমাদের সভ্য আছেন। এই সভ্যদের বিভিন্ন সময়ে মৃত্যু হচ্ছে, কিন্তু তাদের সকলের কিন্তু আমরা স্মরণ সভা করতে পারছি না সব সময়, হয়তো এলাকা ভিত্তিক কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে। আমরা আজকে কমরেড কাজল রায়কে স্মরণ করছি এজন্যেই যে ওনার শ্রমজীবী মানুষের আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ অবদান তিনি রেখে গেছেন। গণতান্ত্রিক আন্দোলনে নিজের চিন্তা চেতনাকে সমৃদ্ধ করে তাকে গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী করার প্রশ্নে ওনার যা সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করেছে। আপনারা শুনেছেন, জানেন যে কমরেড কাজল রায় জুট মিলে যাবার আগে একজন টেইলর হিসেবে কাজ করেছেন, ওনার ভাইয়ের থেকে শুনেছেন, এমনি তো আপনারা অনেকেই জানেন এখানে। কিন্তু জুট মিলে 80 সালের শেষ দিকে যাওয়ার সত্ত্বেও টেইলরিং শ্রমিকদের যে সমস্যা আছে, এই সমস্যাগুলো নিয়ে কমরেড কাজল রায়
তখন জুট মিলে কাজ করছিলেন, জুট মিলের ইউনিয়ন করতে পারতেন, টেইলরিং ইউনিয়নের সাথে সরাসরি যুক্ত নাও থাকতে পারতেন। কিন্তু না, এই শ্রমিকদের যে জ্বালা যন্ত্রণা, তাদের যে মজুরি, এই মজুরি তাদের পরিবার চলার মতো নয়, এই বিষয়টা অনুভব করে 80-র দশকের প্রথম দিকে এ রাজ্যে টেইলরিং শ্রমিকদের একটা ধর্মঘট হয়েছিল, সম্ভবত সালটা 82। এই ধর্মঘটে কমরেড কাজল রায় আর অন্যদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন এবং পরবর্তী সময়ে শ্রমিকরা তাদের এই যে আন্দোলনের একটা মধ্য দিয়ে একটা উৎসাহ তাদের মধ্যে তৈরি হলো। এর পরবর্তী সময়ে টেইলরিং ওয়ার্কার্স ইউনিয়ন সারা রাজ্যেই আমাদের যে 24টি মহকুমা আছে সাংগঠনিক দিক থেকে, এই মহকুমাগুলোতে টেইলরিং শ্রমিকদের মধ্যে সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা কমরেড কাজল রায় পালন করেছেন অন্যদের সাথে নিয়ে। এবং আপনারা শুনেছেন এখানে যে জুট মিলের ভেতর বা এলাকার মধ্যে এখনো এই যে অসুস্থ শরীর, বেশ কিছুদিন ধরে অসুস্থ, গত প্রায় 1 বছর ধরে সেরকমভাবে তিনি কাজ করতে পারছেন না, হাসপাতালে বেশ কয়েকবার ভর্তি হয়েছেন। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন জনের আলোচনায় শুনেছেন যে সংগঠন সম্পর্কে এবং সংগঠনের ফ্লারিশমেন্টের প্রশ্নে, সংগঠনটা আরো বেশি শক্তিশালী হোক, এই বিষয়ে অসুস্থতার মধ্যেও চিন্তা করতেন, ভাবতেন। আমরা সবাই সেটা করি না, করতে পারি না। এখানেই হচ্ছে মহত্ব একজন কমরেডের, যে না, আমি শুধু আমার নিজেকে নিয়ে ভাববো না। যে কথাটা শুনেছেন যে জুট মিলে একজন কর্মী হিসেবে সেখানে খুব বেশি মজুরি পেতেন না, পরবর্তী সময়ে 2011 সালে রিটায়ারমেন্টে যান। তারপর সেখানে চলার ক্ষেত্রে অন্য রাজ্য সরকারি কর্মচারী বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে পেনশন আছে, সেখানে তো জুট মিলে এটা নেই। তো এই জায়গাটাতে থেকেও শুধুমাত্র আমাদের মাঝে মাঝে কাউকে কাউকে আমরা দেখি যে শুধুমাত্র রোজগারের চিন্তাটাই প্রধান চিন্তা হয়ে যায়। এই জায়গায় কমরেড কাজল রায় ইচ্ছে করলে পর অনেক কিছু রুজি রোজগারের ক্ষেত্রে, যেহেতু টেইলরিং কাজটা উনি খুব ভালো জানতেন, আশা করি যে পরবর্তী সময়ে ওনার ভাই যেমন এখানে বলেছেন যে আমরা সবাই মিলে দেখব, আমরাও সবাই মিলে সংগঠনে আমরা যারা আছি আগামী দিনে ওনার পরিবার পরিজন যাতে সমাজের মধ্যে মানুষের কথা ভেবে, মানুষের জন্য চিন্তা করে, মানুষের পাশে অন্যায়ের বিরুদ্ধে সেখানে দাঁড়ানোর ক্ষেত্রে একটা ভূমিকা পালন করতে পারে, সেক্ষেত্রে আমাদের দিক থেকে যতটুকু সাহায্য সহযোগিতার সুযোগ আছে আমরা সেটাকে কাজে লাগানোর চেষ্টা করব। এবং এভাবেই আমরা কমরেড কাজল রায়ের প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন করতে পারবো এবং আগামী দিনে কমরেড কাজল রায়দের এই যে ইউনিয়ন সংগঠন, গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষায় নিজেদেরকে যদি আমরা আরো বেশি বেশি করে জারিত করতে পারি, তাহলে পরেই ওনার প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন হবে। এই কোটি কথা বলে আমার কথা বলা শেষ করছি।